এই ঘটনায় হোসি কনিয়র পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ ধরনের কাপুরুষোচিত কাজের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। চিফ ক্যাবিনেট সেক্রেটারি উশি হিদে জানান, খুনিদের শনাক্ত করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করছে জাপান সরকার। এদিকে রংপুরে জাপানি নাগরিক হোসি কনিয়র হত্যার ৩ দিনেও শনাক্ত করা হয়নি খুনিদের, জানা যায়নি খুনের মোটিভ। অন্যদিকে মরদেহ ঢাকায় নিয়ে আসতে ঢাকা থেকে রংপুর গেছেন জাপান দূতাবাসের প্রতিনিধি দল। জাপানি নাগরিক হোসি কনিয়ো নিহতের ৩ দিন পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তা। সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এই হত্যা মামলার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। ৩ দিনেও হত্যাকারীদের ধরতে সক্ষম হয়নি পুলিশ, এমন প্রশ্নের জবাবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, খুনিদের ধরতে চলছে ব্যাপক তল্লাশি ও অভিযান। সর্বাত্মক চেষ্টা করছি যাতে এই ঘটনাটি খুব সহসাই উদ্ঘাটিত হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনাটা যাতে কারা করছে, দায়ী ব্যক্তি যারা চিহ্নিত হয় এবং তারা যাতে আইনের আওতায় আসে। রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি আরো জানান, অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্পর্শকাতর এই হত্যা মামলার তদন্ত চলছে। সরকারের নির্দেশ মেনে রংপুরে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য যা যা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার এই কাজগুলো চলছে। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন আছে, এর বেশি আসলে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, তো এটা সময় আপনারা সবকিছু জানতে পারবেন। এদিকে আলুটারির পরিচিত মুখ হোসি কনিয়র ময়নাতদন্ত শেষ করে তার মরদেহ রাখা হয়েছে রংপুর মেডিকেলের হিমঘরে। তার লাশ পাঠাতে রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিথর হোসি কনিয়কে ঢাকা আনতে রংপুর গেছেন জাপান দূতাবাসের প্রতিনিধি দল। এই মৃতদেহ তারা যে কোনো সময় নিয়ে যাবেন, এজন্য দায়িত্ব দেওয়া আছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। তারা আসলেই আমরা মৃতদেহটা হস্তান্তর করব। গত ৩ অক্টোবর সকালে রংপুরের মাহিগঞ্জের আলুটারিতে জাপানি নাগরিক হোসি কনিয়ো দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে ইতালি ও জাপানি নাগরিক হত্যার আগেই বিদেশি হত্যার বিষয়ে বাংলাদেশ সরকারকে তথ্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। দুই বিদেশি হত্যার ধরন একই রকম মন্তব্য করে তা তদন্তে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে বলেও জানান তিনি। এই হত্যাকাণ্ডের পর বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপে নিজেদের নিরাপদ ভাবছেন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত সংলাপে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা। এতে কোনো জঙ্গি গোষ্ঠী জড়িত কিনা তা বের করতে বাংলাদেশের সাথে মার্কিন সরকার কাজ করছে বলে জানান তিনি। বাংলাদেশে বিদেশি হত্যার ঘটনা ঘটতে পারে এ বিষয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল, যা আমরা সরকারকে জানিয়েছিলাম। শত্রুকে ছোট করে দেখা ঠিক না। জঙ্গি গোষ্ঠী আইএস শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে লোক নিয়োগ করছে। তাদের মূলোৎপাটনে একযোগে কাজ করতে হবে। দুই বিদেশি হত্যায় আইএস জড়িত কিনা তা আমরা খতিয়ে দেখছি। আমাদের সরকার কাজ করছে, পরে এর ফলাফল বাংলাদেশের সরকারকে জানানো হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এই ঘটনায় একে অন্যকে জড়িয়ে দোষারোপের খেলা বন্ধ করতে হবে। দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সহ বিদেশি দূতাবাসগুলোর বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সমালোচনাকে সাধুবাদ জানান বার্নিকাট। আপনাদের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নির্মূলে জিরো টলারেন্সের কথা বলেছে, যা প্রশংসনীয়। যে কেউ আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে পারে, আমরা তার সাধুবাদ জানাই। লোকে আরো সমালোচনা করুক, আমরা তা চাই। দুই বিদেশি হত্যার পর পুলিশের নিরাপত্তা জোরদার করায় আমরা স্বস্তিতে আছি। ভয় ছড়াতে নয়, আমাদের নাগরিকদের সতর্ক করতেই ট্রাভেল অ্যালার্ট জারি করেছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্তেরও আহ্বান জানান বার্নিকাট। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডায় নিজ বাসায় উদ্ধার করা হয়েছে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের হাত পা বাঁধা গলাকাটা লাশ। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে লাশটি উদ্ধারের পর পুলিশ জানায়, মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যবাড্ডা গোদারাঘাটের এ বাসায় সপরিবারে থাকতেন পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান। দোতলায় ছিল তার খানকায়ে শরীফ।
গোডাউন ভাড়া নেওয়ার কথা বলে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বাসায় ঢুকে 6-7 যুবক। দোতলায় ঢুকেই তছনছ শুরু করে তারা। এক পর্যায়ে বাসার সবাইকে বেঁধে মারধর করে, পরে খিজির খানের হাত পা বেঁধে জবাই করে পালিয়ে যায় যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে, তবে দোতলায় যেতে বাধা দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। গোডাউন বাড়ার জন্য নাকি লোকজন আসছিল, বইলা আসছে। কাজের 2 মেয়ে আছে, ওদেরকে বাঁধছে। ওনার ঘরে ওনার ছেলের বউ ওয়াইফ আছে, তাদেরকে বাঁধছে। হাত পা বাঁধা পড়ে আছে। ব্লকের কাজ উনি কিন্তু পাশ করাইছে, উনি সংসদ থেকে পাশ করাইছে, উনি মানে সবকিছু উনি করছেন এবং 2-1 মাস পরে ব্লকের কাজ শুরু হবে। এই মুহূর্তে দুর্বৃত্তরা ওনাকে হয়তো ওই কাজের ইয়াতে হয়তো মানে কোনো কিছু হবে হয়তো। এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার ধরন, ঘটনার কারণ বা আমাদের সম্পর্কে বলতে গেলে আরো সময় লাগবে। আমরা খুব প্রাথমিক পর্যায়ে আছি, আমাদের কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি এটা ঘটনার কারণ নির্ণয়ের জন্য। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার চিকিৎসা চলছে ঈশ্বরদী হাসপাতালে। যাজক লুক সরকার 5 বছর ধরে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের স্কুলপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করেন। পুলিশ জানায়, সকালে মোটর সাইকেলে 3 যুবক বাসায় গিয়ে লুক সরকারের ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে তার ড্রয়িং রুমে বসে। এক পর্যায়ে তারা ভেতর থেকে দরজা বন্ধ করে লুকের গলায় ছুরি চালায়। এ সময় লুক সরকারের চিৎকারে দুর্বৃত্তরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তার স্ত্রী পদ্মা সরকার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটর সাইকেলটি জব্দ করে। শুধু সাধারণ মানুষ নয়, এদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ। এতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে প্রধানমন্ত্রীর সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। বিদেশি নাগরিক হত্যায় বিএনপি জামায়াতের মদদ আছে। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের জবাবে এরশাদ বলেন, এ ব্যাপারে জাতীয় পার্টির কাছে কোনো তথ্য নেই। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান এরশাদ। দেশ এখন কঠিন সময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, প্রশাসন দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশে এই দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ যশোর বিএনপির 34 নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। সোমবার বিকেলে মামলাটি করেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ। একই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবিরুল হক সাবুকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাতে বিশেষ অভিযানে সাবিরুল হক সাবু সহ বিএনপির 76 নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সদ্য বরখাস্ত মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। নাশকতার 3 মামলায় দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ, লাখাই, বাহুবল ও শায়েস্তাগঞ্জে আটক করা হয় জামায়াত শিবিরের 25 নেতাকর্মীকে। এদিকে দল পুনর্গঠনের সময় দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নতুন করে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মুখপাত্রের অভিযোগ, দেশব্যাপী ধরপাকড়ের অংশ হিসেবে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবিরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরায়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন আসাদুজ্জামান রিপন। সেই সাথে নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি না করারও আহ্বান জানান তিনি। অন্যদিকে পল্টন থানার বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 13-তে উপস্থিত হয়ে জামিন চান মির্জা ফখরুল। শুনানি শেষে আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জামিন মঞ্জুর করে। আগামী বছরের 16 জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন। 2012 সালের 9 ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডে হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।
মামলার ৩ দিন পরও গ্রেফতার হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। আতঙ্কে সৌরভের পরিবার। এখনো হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু সৌরভ। ডান পা একটু নড়াচড়া করতে পারলেও বাম পা একেবারেই নাড়াতে পারছে না। চিকিৎসকরা জানিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে সে হাসপাতাল ছাড়তে পারবে। এদিকে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ সৌরভের বাবা, মা ও স্বজনদের। লিটনকে গ্রেফতার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্থানীয়রা। এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যে দিয়ে শুরু হলো আলোচিত এই হত্যার বিচার কাজ। মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এই অভিযোগ গঠন করেন। পরে আদালত ১১ অক্টোবর থেকে টানা ৫ দিন এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ দেন। এর আগে আসামি শরীফ, তার মা বিউটি বেগম ও মিন্টুকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী চার্জ গঠনের বিরোধিতা করেন। শুনানির পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ৩ আগস্ট কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। নিচ্ছি সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরে এসে থাকছে। এসডিজি অর্জনে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি। এবার স্থগিত দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর। 2 বোর্ডের সম্মতিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি।